খাওয়া, কাপড় জামা আর থাকার জায়গা তো জেলখানাতেও পাওয়া যায়। তো পশ্চিমবঙ্গে কি এর বেশি আর কিছু পাওয়া যাবে? আমি বাধিত। পশ্চিমবঙ্গ সরকার ত্রাণের সরকার হয়ে যাচ্ছে, পরিত্রাণের নয়। এ কথা আমি আগেও বলেছি, আবার বলছি। এ কথা বলা বোধহয় অযৌক্তিক নয়। জনগণ নিজের প্রচেষ্টা অনেক কিছু করতে পারে, চায়ের দোকান খুলতে পারে, ব্যবসা করতে পারে ছোটোখাটো, কিন্তু রাস্তাঘাট, সেচ, জল নিকাশি ব্যবস্থা, বন্দর, হাসপাতাল, সুচারু শিক্ষা ব্যবস্থা, সেগুলো তো জনগণের পক্ষে, আমার আপনার পক্ষে করা সম্ভব নয়, সেটা সরকারকেই করতে হবে। আর এসব না করলে কর্মসংস্থান এবং উন্নয়ন হবে না। আর কর্মসংস্থান আর উন্নয়ন যদি না হয়, তাহলে ত্রাণের প্রয়োজন দিনে দিনে বাড়বে। আর ত্রাণের প্রয়োজন বাড়বে, কিন্তু সরকারের ব্যয় ক্ষমতা বাড়বে না। তার ফলে যেটা হয়, ইংরেজিতে বলে ফিসক্যাল ক্রাইসিস, বাট কিংবা বাংলায় বলতে হবে রাজকোষীয় তহবিলের একটা সংকট অবশ্যম্ভাবী। কারণ খরচের প্রয়োজন বেড়ে যাচ্ছে, উপার্জন বাড়ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমার ধারণা যে এই সংকট দেখতে পাচ্ছেন, সংকট এসে গেল বলে, এবং এই সংকট এড়াতেই বিধায়ক এবং কার্যকর্তাদের বলেছেন যে 8 টাকা চেয়েও না, আমার পক্ষে সম্ভব নয়। তো আসুন পশ্চিমবঙ্গের রাজকোষীয় যে সংকট বা ফিসক্যাল ক্রাইসিস, এই নিয়ে একটু চিন্তাভাবনা করা যায়। সংবাদপত্রে আপনারাই খবর ছেপেছেন, আমি তো কাগজেই পড়েছি, বেঙ্গলস ডেট স্টক পাইলিং আপ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দেনার ভার দ্রুত গতিতে বাড়ছে। আমাদের প্রদেশের ঋণের ভার, এটাকে আউটস্ট্যান্ডিং ডেট বলে, আমি পরে এই কথাটা আবার আসব। 2011 সালে 1,87,000 কোটি টাকার থেকে বেড়ে প্রায় 2.5 গুণ বেশি বেড়ে 2020-21-এর রিভাইজড এস্টিমেটে হয়েছে 4,81,000 কোটি টাকা। আমরা জনসংখ্যায় আনুমানিক 10,19,00,000 মেনে চললে মাথা পিছু ঋণের হার হচ্ছে 47,242 টাকা। 47,242 টাকা। 2021-22-এর বাজেট এস্টিমেটে যে ঋণের ভারের কথা বলা আছে, তাকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ দেন, তাইলে ওইটা আরও বাড়বে 5,146 কোটি টাকা। এই ঋণের ভার নিয়ে অনেকেই উদ্বিগ্ন যে এত টাকা নতুন প্রজন্মের হাতে সব দেখে দিয়ে যাচ্ছে এই ঋণের ভার। তা আমার মতে এই ঋণের ভার দেখা উচিত আয়ের অনুপাতে। আপনার আয় হচ্ছে 1 লক্ষ টাকা মাসে, আমার আয় হচ্ছে 10,000 টাকা মাসে। তো আমি যদি 1,000 টাকা ধার নিতে পারি, আপনি তো 10,000 টাকা ধার নিতেই পারেন। সুতরাং আয়ের অনুপাতে দেখা উচিত। তো পশ্চিমবঙ্গের জিএসডিপি, গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের অনুপাতে যদি দেখেন, তাহলে 2010-11-তে ওই জিএসডিপি বেড়ে 2010-11-তে 4,61,000 কোটি টাকার থেকে বেড়ে 2020-21-এ 13,55,000 কোটি টাকা হয়েছিল। তো জিএসডিপির অনুপাতে 2010-11-তে আমাদের ডেট টু জিএসডিপি রেশিও, মানে ঋণ আয়ের অনুপাতে কত ছিল? 40.6%। 2020-21-এ নেমে দাঁড়িয়েছে 35.5%, কমেছে। এটা কি যথেষ্ট? এই কমাটা কমেছে ঠিকই, কিন্তু যথেষ্ট কমেছে কি? তো এর বিচার আপনাদের উপর ছেড়ে দেবো। এইটুকুই মনে করিয়ে যে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2010 সালে বিধানসভায় স্বীকৃত হয়েছিল এবং পাশ হয়েছে। তাতে 2014-15-তে
ম্যাক্সিমাম ডেট টু জিএসডিপি রেশিও, অর্থাৎ সর্বোচ্চ ঋণ আয়ের অনুপাত হওয়া উচিত ছিল 34.3%। কবে এটা হওয়া উচিত ছিল? 2014-15-তে। আজকে কত? 2021-22। তো সময়সীমা 6 বছর পরেও আমরা সরকারের 34.3% লক্ষণ রেখার 1.2% ওপরে রয়েছে। আর বাকি এবার আপনারা বিচার করুন যে ঋণ জিএসডিপির অনুপাতে যথেষ্ট কমেছে কিনা। আরও চিন্তার বিষয় হচ্ছে যে বাড়তি যে ধার নিয়েছেন, কি করছেন ওই টাকাটা দিয়ে, কেন ধার নিচ্ছেন? এটা আমরা সবসময় বলি যে আপনি ধার নিয়ে বাড়ি বানালেন, ছোট ভাইয়ের লেখাপড়ার ব্যবস্থা করলেন, সেটা একটা ব্যাপার। আরেকটা পয়সা টয়সা নিয়ে আমাদের খাওয়ালেন সবাইকে খুব ভালো করে, সেটা আরেকটা ব্যাপার। তো পশ্চিমবঙ্গে সরকারি তহবিলের টাকা, ঋণের টাকার কিসের উপর খরচা হচ্ছে? আসুন আমরা প্রথম 3টি বিন্দু বা পয়েন্টসের উপর আলোচনা করি। মূলধন খাতে খরচ, সেটাকে বলে ক্যাপিটাল আউটলে। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট যদি দেখেন, দেখবেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, ওরা আউটলে বলে না। ধার দিয়েছে কোনো কাউকে, সেটাকেও দেখাচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু আমরা ক্যাপিটাল আউটলের তফাৎ করি। ক্যাপিটাল আউটলে হচ্ছে যেটা সেচ ব্যবস্থার উপর খরচা করলেন কিংবা রাস্তার উপর খরচা করলেন, সেটা হচ্ছে ক্যাপিটাল আউটলে। তো মূলধন খাতে খরচা অর্থাৎ ক্যাপিটাল আউটলে 2020-21-এ 31,000 কোটি টাকার মতো, 31,047 কোটি টাকা। ওইটা ছিল বাজেট এস্টিমেট। এইটাকে আবার বলে যে ওই খরগোশের ছানা দেখানোর মতো। বাজেটে নম্বর ভালো থাকে, চমৎকার, কত? 31,047 কোটি টাকা। তো বাজেট এস্টিমেটের পরে কি আসে? নভেম্বর ডিসেম্বর মাসে আসে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস, তখন রিভাইজড এস্টিমেট হয়। তার মানে ওরা যে বলবেন যে সুদের জন্য গন্ডগোল হচ্ছে, তা সত্যি নয়। তো আরবিআই এর পরিসংখ্যান অনুযায়ী জিএসডিপির অনুপাতে পশ্চিমবঙ্গের প্রাইমারি ডেফিসিট 2019-20-তে ছিল 0.4%, 0.4%। 2020-21-এ সেটা দাঁড়িয়েছে 1.4%, 1.4%। এবং 2021-22-এ সেটা দাঁড়িয়েছে 1.9%। তাহলে প্রাইমারি ডেফিসিট খালি বেড়ে যাচ্ছে। তো কি হলো তার মানে? দাঁড়ালো হচ্ছে যে পুরনো ঋণ যদি মকুব করে দেওয়া যায়, বলা যায় তোমাদের সুদ দিতে হবে না আর কোনো ঋণের উপর, তাহলে পশ্চিমবঙ্গে যে নীতি অনুসরণ করছে তাতে আবার ঋণের বোঝা তৈরি হবে। আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাব। আর মজাটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে ওয়েস্ট বেঙ্গল ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অফ 2010 হার, তাতে লেখা 2020-21 থেকে 2021-22-এর মধ্যে হচ্ছে 16.3%। এগিয়ে বাংলা নয়, আমরা সবচেয়ে বেশি বাড়ছে না, কিন্তু আমরা 4th পজিশন পেয়ে গেছি। আমাদের বৃদ্ধির হার অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং হরিয়ানার পরেই আমরা। এটা যদি একটা গর্বের বিষয় হয়, আপনারাই ভাবুন যে আমাদের ফিসক্যাল ডেফিসিট খুব বাড়ছে। তো প্রশ্ন হচ্ছে যে গঠনমূলক বিরোধী পক্ষের বিধায়ক হিসেবে আমিও উদ্বিগ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসন্ন একটা সংকট দেখতে পাচ্ছেন এবং বিচলিত হচ্ছেন। তা আবার বলি গঠনমূলক বিরোধী পক্ষের বিধায়ক হিসেবে, এবং আপনাদের সবার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়া। তো আমার ক্ষমতা অনুযায়ী আমি পরামর্শ দেব। তো আজকে আমি 3টে পরামর্শ দিতে চাই। প্রথম,
সংখ্যার স্বচ্ছতা। কারণ ইনফরমেশন হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনার রোগ কি সেটা যদি ডাক্তার একবার আবিষ্কার করে ফেলে তাহলে চিকিৎসা সম্ভব, কিন্তু রিপোর্টগুলো যদি ঠিক না হয় তাহলে কি হবে? তো আমি আগেও বলেছি যে আমাদের ঋণের ভার, আউটস্ট্যান্ডিং ডেট বেড়ে গেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা স্টেট ফাইন্যান্সেস, আপনারা নিশ্চয়ই দেখেছেন, স্টেট ফাইন্যান্সের ওপর একটা রিপোর্ট বেরোয়, ওতে দেখবেন আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিসের নম্বর রয়েছে। আউটস্ট্যান্ডিং ডেট আর আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিসের নম্বর এক নয়। এটার মধ্যে এই পাবলিক অ্যাকাউন্টস, কনসলিডেটেড অ্যাকাউন্ট, এই সমস্ত গণ্ডগোল আছে। এই কচকচিতে আমি যেতে চাই না। এই তফাৎটা অনেকটা ইমন রাগ আর ইমন কল্যাণের মধ্যে যেরকম তফাৎ আছে, সেরকম আউটস্ট্যান্ডিং ডেট আর আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিসের মধ্যে তফাৎ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুটো সঙ্গতিপূর্ণ কি? হয়তো সঙ্গতিপূর্ণ, কিন্তু আমি হলফ করে বলতে পারবো সঙ্গতিপূর্ণ? পারবো না। কেন? তার কারণ হচ্ছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, অডিট রিপোর্ট পশ্চিমবঙ্গের জন্য পাওয়া যায় না। 7টি প্রদেশের জন্য। আচ্ছা, প্রথম বলি আপনাদের, কর্ণাটকের অডিটেড অ্যাকাউন্টস, সিএনএজির অডিটেড অ্যাকাউন্টস 20-21 পাওয়া যায়, মানে গত বছরের অডিটেড অ্যাকাউন্টস এবছর পেয়ে যাবেন। আপনি পাবেন 18টি প্রদেশে 19-20, আর 7টি প্রদেশে, আসাম, বিহার, মধ্যপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ। তো সম্মেলন বিশ্ব বাংলা করতে পারেন, খুব ভালো, আমি এটাকে ওয়েলকাম করি, স্বাগত জানাই। কিন্তু তার থেকেও ব্যবসা করে লোকের কনফিডেন্স হতে হবে, বাহ এ তো চমৎকার জায়গা, এখানে ব্যবসা করলে তো প্রচুর পয়সা হবে। সুতরাং লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়ে খুব হাসি খুশি করলে হবে না। শুধু ব্যবসার একটা যে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, সেটা করে দিতে হবে। ওইটা করলে ব্যবসায়ীদের না বললে ওরা ছুটে ছুটে আসবে, ওরা পেছনে ছুটবে আমাদের, যেখানে বিনিয়োগ করতে পারি। মানে আপনি যেটা বললেন বৈমাত্রিক সুলভ আচরণ কেন্দ্রের বিরুদ্ধে, ওটা তো এখন অলরেডি আনছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে জিএসটির টাকা আমরা এখনো পাচ্ছি না। তো এই কথাগুলো বললে তো উনি তো আবার একই কথা বলবেন যে জিএসটির টাকা, সেটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমাদের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই জিএসটির টাকা পাচ্ছি না, এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটা বহু প্রদেশেরই সমস্যা। আর সব প্রদেশের যখন সমস্যা এটা হয়ে যায়, তখন কেন্দ্রেরও সমস্যা। তো এই যে একটা মনোভাব, দেখুন কেন্দ্রের টাকা যে আসে, এটা তো এমন নয় যে আজ সকালে উঠে ঠিক করলাম দেবো টাকা, একে দিয়ে দিলাম। কেন্দ্রের টাকা আসে, একটা হচ্ছে ফাইন্যান্স কমিশনের অ্যাওয়ার্ড, ওইটাই কেন্দ্র সরকারের কিছু করার নেই। ওইটা তো একটা পুরো ভোটেড, ওইটা সরকারের কিচ্ছু করার নেই, পার্লামেন্ট করে, ওটা চলে গেল। তারপর রইল সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমস। সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমসেরও আইন কানুন রয়েছে, যে এই করতে হবে, ওই করতে হবে। আমি নিজে দাঁড়াবো যদি এমন দেখি যে অন্য কোনো প্রদেশকে ওই আইন লাগানো হচ্ছে না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগানো হচ্ছে।